বিরতির পর ফিরে এলাম ডেডলাইন ঢাকায়। যে প্রশ্ন আপনার কাছে রেখে গিয়েছিলাম, একজন যোগ্যতা সম্পন্ন বা মেধাবী প্রার্থীর কাছে কেন প্রাইমারি মানে প্রাথমিক শিক্ষকতা আকর্ষণীয় হবে? আমি যদি উল্টো হয়ে বলি কেন আকর্ষণীয় হবে না, কারণটা হলো এই পেশাটায় কি আছে, আমরা কত বেতন দিচ্ছি, আমরা শিক্ষকের মর্যাদা কি রাখছি। শিক্ষক সে আলটিমেটলি সে যখন দেখছে সে একটা এমএ পাস বা বিএ পাস যেই আসুক, সে তখন তার ওই পর্যায়ে আরেকজনের সঙ্গে তুলনা করছে নিজেকে। এখানে তো প্রাথমিক শিক্ষকের বেতন কত আমাদের এখানে? প্রাথমিক শিক্ষকের বেতন যখন সে ঢোকে তখন এটা এখন প্রায় ৬,০০০ থেকে ১০-এর ভিতরে কোথাও হবে, কিন্তু পার্শ্ববর্তী দেশ বেতনটা খুবই কম। কিন্তু যেটা হচ্ছে সেটা হলো যে বেতন তো নাই, কিন্তু মানুষ এটাকে একটা অসাধারণ পেশা হিসেবে দেখে যে আমি একটা সম্মানিত ব্যক্তি হিসেবে আমি সমাজে। তাহলে আপনি মনে করছেন যে যোগ্যতা সম্পন্ন লোকরা এখন আসছে এই পেশায়? আমি সেটা পরে বলছি। এখন আপনি দেখেন, যদি আমরা এখানে বেতনের পরিবর্তন যদি করি, তাহলে এমনও হতে পারে যে অনেক যোগ্য ছেলে আসবে বা মেয়ে আসবে, কিন্তু এই বেতনটা আকর্ষণীয় নয়। পার্শ্ববর্তী পশ্চিম বাংলায় যদি আমরা দেখি, সেখানে একজন শিক্ষকের বেতন শুরুই হচ্ছে ২০,০০০ রুপিতে। যদি তাই হয়, আপনি দেখেন রুপিতে কনভার্ট করেন ৬,০০০ বা ১০,০০০, আমি ১০,০০০ ধরলাম, তাহলে এটা হলো আমার ৮,০০০ টাকা, ৮,০০০ রুপি। তাহলে যদি এই অবস্থা দাঁড়ায়, তাহলে একটা ছেলে বা মেয়ে কেন এই শিক্ষায় আসবে? দ্বিতীয় কেন টিচার হবে? দ্বিতীয় যে বিষয়টি, আমি কি যথেষ্ট পরিমাণে যদি পদমর্যাদার দিক থেকে দেখেন, একজন শিক্ষক কোন ক্লাস, মানে সরকারের যে বেতন স্কেল তার কোন কাঠামোতে পড়ে, তার সঙ্গে তার একদম নিচের দিকে দেখবেন যে আপনি ড্রাইভার মানে তাদের ঠিক উপরের গ্রেডে পড়ে। আরেকটা সম্পূর্ণ প্রশ্ন করে রাখি আপনার কাছে, যদি হয় চিত্রটা, তাহলে আমরা কিভাবে আশা করব যে প্রাথমিক শিক্ষা উন্নত হবে বা ভালো? সেটা একটা কারণ আছে, একটা পারিবারিক বা ট্রেডিশন থেকে অনেকেই শিক্ষা ক্ষেত্রে যাচ্ছে। আমি আমার বাড়িতে থাকি, আমি বাড়ি এলাকায় থাকছি, আমি গ্রামের প্রতি অসাধারণ একটা ভালোবাসা, দেশপ্রেম থেকে আমি শিক্ষকতাই করতে চাই। এরকম আপনি যথেষ্ট শিক্ষক পাবেন, এটা একটা মোটিভেশনের দিকটা। এটা দ্বিতীয় যেটা, বিশেষ করে বিজ্ঞান শিক্ষকদের ক্ষেত্রে, তারা এই শিক্ষকতা করছেন, তার সাথে তারা তাদের ওই প্রাইভেট কোচিংটায় তারা প্রচুর অর্জন করতে পারছেন। তৃতীয় যে বিষয়টি এখানে হতে পারে, সেটা হলো একজন শিক্ষক সে বাংলাই হোক আর ইংরেজি হোক, যাই হোক, যে পেশাই সে যে বিষয়েরই সে হোক না কেন, তার যে প্রচুর পরিমাণে ফার্দার যাওয়ার, তার একটা বেসিক ট্রেনিং হচ্ছে, একটা সিএনএড বা ডিপ্লোমা ইন এডুকেশন ট্রেনিং হচ্ছে, তারপরে জীবনে যা ট্রেনিং হচ্ছে সেগুলো আসলে তার এই যে তার জ্ঞান এবং দক্ষতা বাড়ানোর জন্য যে প্রশিক্ষণ, সেটাও নাই। সেজন্য আসলে এই শিক্ষায় কেউ আসছে না। যেটা হচ্ছে দ্বিতীয় সুখবর, যেটাই বলেছিলাম, সেই সুখবরটা হলো যে সেকেন্ডারি এডুকেশনে ভালো ছেলে মেয়েরা আসছে। কেন? সেখানে কি বেতনটা আকর্ষণীয়? বেতনটা আকর্ষণীয়, বিশেষ করে সায়েন্স টিচারের অভাব ফলে, ওই যে আমি যেটা বললাম যে প্রাইভেট টিউটরশিপের জন্য একটা, এই জায়গায় কিন্তু আমার একটা কথা বলতেই হবে। অবশ্যই এই কথাটা হলো যে এই প্রাইভেট পড়াবার জন্য সে আকৃষ্ট হয়ে শিক্ষকতায় আসবে, এইটা আমরা জাতি হিসাবে কাম্য, এটা আমাদের কাম্য না। কারণ দুঃখজনক হলেও বাস্তবতা হচ্ছে যে এটাই একমাত্র মোটিভেশন। কিন্তু আরেকটা মোটিভেশনের কথা বলি, প্রাইমারি এবং সেকেন্ডারিতে আমরা চাচ্ছি যে অধিক হারে মেয়েরা আসুক, মহিলারা আসুক, এবং আসতে শুরু করেছে। প্রাইমারিতে 60%-এর উপরে এখন মহিলা প্রায় হয়ে গেছে, সেকেন্ডারি তো প্রায় 35-40% হয়ে গেছে। এবং মেয়েরা যেখানে আমাদের গার্মেন্টস সেক্টর ছাড়া, যারা ইলিটারেট বা কম শিক্ষিত তারা ছাড়া অন্য সেক্টরে যেই হারে আসছে, শিক্ষকতার ক্ষেত্রে এর চাইতে বেশি হারে আসছে, এবং মেয়েরাই মোর কেয়ারই হয় বাচ্চাদের জন্য। অতএব এটা আমাদের জন্য একটা ভালো ট্রেন্ড, এবং আমরা বেশি বেশি করে যদি মহিলাদেরকে এই পেশায় আকৃষ্ট করতে পারি, তাইলে শিক্ষার্থীরা উপকৃত হবে, জাতি উপকৃত হবে। এবং তবে সেই সঙ্গে এটাও সত্যি যে মানসম্পন্ন শিক্ষক, মানসম্পন্ন শিক্ষকের জন্য স্বল্প শিক্ষিত আমরা চাচ্ছি না। এখন আমাদের মেয়েরাও ছেলেদের সাথে সমান তালে যাচ্ছে। সেকেন্ডারিতে কিন্তু মেয়ের চাইতে ছেলের চাইতে মেয়ে বেশি ফলাফল ভালো, হ্যাঁ, মানে ফলাফলও ভালো, এবং টিচার মেল ফিমেল রেশিওতে মেয়েরা বেশি ছাত্র ছাত্রী হিসেবে। আমি একটু যাচ্ছি, ওই যে প্রশ্নটা আপনার কাছে রেখেছিলাম, বিশ্ব ব্যাংকের একটা প্রতিবেদনের কথা বলেছিলাম, ৭৫% শিক্ষার্থী ভালোভাবে শিখছে না, অধিকাংশ শিক্ষার্থী বাংলাই ভালোভাবে পড়তে পারছে না। আপনার এদের যে এই ফাইন্ডিংসটা যেখান থেকে এসছে, আমার মনে হয় সেটা হচ্ছে ন্যাশনালি একটি পরীক্ষা
2006 সাল থেকে চালু হয়েছে। এই পরীক্ষার যে আইটেম ডেভেলপ হয়, এই আইটেম ডেভেলপ হয় আপনার প্রথাগত যেই পরীক্ষা হচ্ছে যে প্রশ্নপত্রে, সেই প্রশ্নপত্রে কিন্তু আপনার এইটা হয়নি। এটা আপনার স্কিল বেসড কোশ্চেনগুলো করা হয়েছিল, যে একেবারে কোশ্চেনগুলোকে আলাদা করা হয়েছিল যে কতটা কোশ্চেন করবে যে শিক্ষার্থীদের মনে আছে কিনা, মনে রাখতে পারে কিনা, কতটা কোশ্চেন হবে তার অনুধাবন করার ক্ষমতা আছে কিনা। তাহলে কতটা সেই পদ্ধতিটা ফল্টি ছিল আপনি বলতে না না, পদ্ধতিটা একেবারেই ফল্টি না। তারা যেটা করেছে সেটা খুবই স্ট্যান্ডার্ড। সেটা হচ্ছে আমাদের লার্নিং আউটকামস গুলোকে অ্যাচিভ করার জন্য যেভাবে কোশ্চেন করতে হবে, যেটা আমরা এখন সেকেন্ডারিতে হচ্ছে সৃজনশীল কোশ্চেন, ওইভাবে তারা কোশ্চেনগুলো ডেভেলপ করেছে। ওই কোশ্চেনগুলোর আলোকে হয়তো রেজাল্টে এরকম এসছে, কিন্তু এই 75%-এর যে কথাটা তারা বলেছে, এটা আমাদের প্রথাগত যে কোশ্চেন প্যাটার্ন, সেই প্যাটার্নের আলোকে বলে নাই। সুতরাং এই তথ্যটা কিন্তু ওইভাবে সরাসরি নেওয়া যাবে না। আপনার এখন কিন্তু যেই পরীক্ষাগুলো হচ্ছে, বিশেষ করে অন্য দিক থেকে দেখলে এটাও তো সত্যি, মানে দুটোই ঠিক। আপনার ট্র্যাডিশনাল যে সিস্টেম, সেই সিস্টেম আমি এই জায়গাটাতে একটু বলি, আপনার ইতিমধ্যে কিন্তু এটা নিয়ে কাজ হচ্ছে। আপনার হয়তো জানা আছে যে এখন যে 5 পরীক্ষাটা হচ্ছে, সেখানে সমাপনী পরীক্ষায় 35% কোশ্চেন রাখা হয়েছে স্কিল বেসড। এখনো কিন্তু সেটাকে 100% করা হয়নি, কারণ স্কিল বেসড যে কোশ্চেন ডেভেলপ করা হয়, সেই কোশ্চেনের সঙ্গে, সেই কোশ্চেন প্যাটার্নের সঙ্গে তার ডেভেলপমেন্টের যে প্রক্রিয়া আছে, পদ্ধতি আছে, সেই পদ্ধতির সাথে আমাদের সমস্ত টিচারদেরকে আপনার অ্যাকনোলেজ করাটা খুব জরুরি। আমি একটু যাচ্ছি হান্নানা বেগমের কাছে। এই যে আমরা শুনছি সবসময় কোচিং বা প্রাইভেট টিউশন এবং নোটবুক, অবৈধ যে নোটবুকগুলো, এগুলো বন্ধে নানা রকম পদক্ষেপ নেওয়া হচ্ছে, কিন্তু কোনোটাই কাজ করছে না। কেন? কারণ তো এক ধরনের বাস্তবতা। কেননা শিক্ষক যারা, এই যে বাচ্চারা বাসায় যে পড়বে, দেখা যায় যে শহরের মা বাবারা যথেষ্ট চেষ্টা করেন, সময় দেন। এখন সহজ পদ্ধতি, কিংবা গ্রামের মা বাবারাও সহজ পদ্ধতি হচ্ছে এই একেবারে হালকাভাবে ওই পাঠ্য পড়লে তৈরি প্রশ্নগুলো তারা পেয়ে যাচ্ছে। ভবিষ্যতে এই বাচ্চা যে শিখছে না, কিছু যে লিখতে পারবে না নিজের থেকে না করলে, এই কথাটা কিন্তু আমরা চিন্তা করি না। আমাদের পাঠ্যপুস্তকগুলোকে কি সেইভাবে শিশু কিশোরদের উপযোগী করে তৈরি করা যায়, যাতে তারা নোট বইয়ের উপর নির্ভরশীলতা কমে পাঠ্যপুস্তক থেকে, মূল বই থেকেই সব কিছু শিখতে পারে? এখন যেমন করা হয়েছে যে সৃজনশীল পদ্ধতি, এতে কিন্তু নোট বইয়ের এটা একটু কমে যাবে। নোট বইয়ের যে জনপ্রিয়তা, সেটা কমে যাবে। হয়তো কিছুদিন পরে এটারও তারা কিছু বের করে ফেলবে, কিন্তু এটা কমে যাবে। সৃজনশীল পদ্ধতিতে কিন্তু মুখস্থ করে উত্তর দেওয়ার খুব সুযোগ নেই। এটা নতুন করে এটা করা হয়েছে। আমি কি একটু ওই আপনার আগের প্রশ্ন, যেটা এটার অনেকগুলো কারণ আছে, যেটা মান্নান ভাই বলেছেন। আমি মনে করি যে এটা হলো একটা বড় ব্যাপার, হলো যে একটা শিক্ষার্থীর যে 4টা বিষয় আমরা দেখি, জ্ঞান বৃদ্ধি হবে, তার দক্ষতা বাড়বে, তার দৃষ্টিভঙ্গি বাড়বে, এবং তার একটা আচরণিক পরিবর্তন আসবে। এই 4টা জিনিসকে যদি আমি সামনে রাখি, তাহলে যদি আমি সত্যিকার অর্থে আমি ওই টেক্সট বই ভিত্তিক যদি দেখতে চাই, তাহলে কিন্তু আমি পারবো না। তার মানে একটা টেক্সট বই কিন্তু আপনাকে, মানে পাঠ্যপুস্তক কিন্তু আপনাকে এই 4টা বিষয়ে আপনাকে দক্ষতা দিতে পারবে না। তার একটা বড় বিষয় হলো শিক্ষকের প্রশিক্ষণ এবং শিক্ষকের তার উপস্থাপনা। যেটা হান্নানা বলছিলেন, একটা যোগ্য শিক্ষকই কিন্তু পারে সবগুলোর বিষয়কে নিয়ে পাঠ্যপুস্তকের সঙ্গে সমন্বয় করা। 2 নম্বর যে প্রশ্ন, যেটা এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হলো বাংলাদেশের লিটারেসি রেট। একটা আমাদের বেশিরভাগ 33% ছেলেমেয়েরা হলো প্রথম প্রজন্ম শিক্ষার্থী। তার মানে কত শতাংশ? 33%। তার মানে তার পরিবারে সেই হলো প্রথম শিক্ষার্থী। ও ছেলেটি যখন বা মেয়েটি যখন তার বাড়িতে ফিরে যাবে, সে কিন্তু ওইখানে আর কোনো সুযোগ পাচ্ছে না পড়াশোনার, তার মানে তাকে দেখাশোনার কেউ নেই। আর যেহেতু আমাদের স্কুলগুলোর ব্যবস্থাপনাটা এমন, শিক্ষা ব্যবস্থা, যে তাকে বাড়িতে পড়তেই হবে। আপনি বলছেন প্রাইভেটাইজেশন, প্রাইভেট টিউটর, সেটা কিন্তু ব্যবস্থাপনাটা এরকম যে এমন বিষয় আছে যা আপনাকে প্রাইভেট টিউটরের কাছে যে এডিশনাল কোচিং না নিলে এটা আসবে না। তারপরে এর উল্টো দিকটাও আমরা দেখি, যদি আরেকটু উপরের ক্লাসে যাই, শিক্ষকরাও অনেক ক্ষেত্রে এরকম অভিযোগ আমরা পাই, বাধ্য করেন যদি প্রাইভেট টিউশন না নেয় তাহলে নাম্বার কম দেওয়া হয়। এখানে কিন্তু আরো কিছু আছে। শিক্ষকরা যেটা করেন, এটা আমি শিক্ষক হিসেবে বলাটা কষ্টকর, সেটা হচ্ছে ওনারা অর্ধেক বলেন, অর্ধেক গিলেন, মানে সবটা বলেন না। এটা তুমি আমার বাড়িতে গেলে পাবে, অতএব জিনিসটা তুললেন। তবে আমি মনে করি কম, এটা ধীরে ধীরে কমে আসছে। আমি কিন্তু শেষ করিনি। আরেকটা হলো রিডিংটা কিন্তু নেগলেক্টেড হচ্ছে স্কুলে। যদি আমরা রিডিংটা, লিটারেসির 3টা অংশ,
রিডিং, রাইটিং, অ্যারিথমেটিক। রিডিং চারটা অংশ, হ্যাঁ, এখন লিসেনিং, রিডিং, রাইটিং, ইন দ্যাট কেস তাহলে 6। কিন্তু আমি লিটারেসি বলতে যা বোঝাই, স্পিকিংটাও হচ্ছে না, একবারই একদম হচ্ছে না। হচ্ছে না। আমি যদি লিটারেসির যদি আক্ষরিক ডেফিনিশন ধরি তাহলে এই তিনটে, রিডিং, রাইটিং, অ্যারিথমেটিক। রিডিংটা হলো প্রাণকেন্দ্র, এই যে স্কিলগুলোর কথা, এটা প্রাণ হলো লিটারেসি, এই রিডিং। এই রিডিংটা, পঠন পাঠনের রিডিং এর বিষয়টি কিন্তু সম্পূর্ণভাবে নেগলেক্টেড হচ্ছে। একটি ছেলে যদি এই রিডিং এর উপর গুরুত্ব না দেয়, বা টিচার যদি ওটাকে গুরুত্ব না দেয়, এবং সামষ্টিকভাবে এটার উপরে যদি গুরুত্ব না দেওয়া হয়, তাহলে কিন্তু কোনো বাচ্চাই যত উপরের দিকে যাবে ততই কিন্তু সে দুর্বল হতে থাকবে। কেন? সে তো ম্যাথ করতে গেলে তার রিডিং পড়তে হবে, সায়েন্স পড়তে গেলে তাকে রিডিং পড়তে হবে। এই প্রসঙ্গে একটি কথা আপনাকে বলি, সেটা হলো আজকে আপনি দেখেছেন যে বিজ্ঞান শিক্ষার্থীর সংখ্যা কমে যাচ্ছে। 14% ছেলে মেয়ে ম্যাট্রিক পাস করার পরে তারা কিন্তু বিজ্ঞান শিক্ষায় যাচ্ছে। তার একটা বড় কারণ আমার মনে হয়, এবং আমি এটা কোনো গবেষণা থেকে বলছি না, আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে বলছি, সেটা হলো ল্যাক অফ লিটারেসি। আচ্ছা, তারপরে যেটা বলছি যে শুধু আমি যেটা শুরু করেছি, পাঠ্যপুস্তক কিন্তু আপনাকে একটা বাচ্চার লিটারেসি বা দেবে না, তার জন্য দরকার হলো পরিপূরক উপকরণ। সেগুলোর কিন্তু যথেষ্ট সুযোগ থাকতে হবে। বাচ্চারা যেন কারিকুলাম, যখন আমরা বলি তখন কারিকুলাম শুধুমাত্র টেক্সট বই না, এই উপকরণগুলো ওই যেন বাসায় এবং স্কুলে পঠন পাঠনের জন্য ব্যবস্থাটা থাকে। আমি এখানে একটু বলতে চাচ্ছি আপনার একটু শুনে আসতে। আচ্ছা, এখানে দুটো কথা। একটা কথা হলো যে প্রশ্নটা উঠছে যে আমাদের প্রাইমারি স্কুলে অবশ্যই স্কুল বেসড এডুকেশন হতে হবে। স্কুলে বাচ্চারা আসবে, পরিপূর্ণ শিক্ষাটা স্কুলে হতে হবে। বাড়িতে আমরা বাড়ির জন্য কিছু রাখবো না, বাড়িতে খেলাধুলা করবে। আমি যে ব্যাপারটা একটু বলতে চাচ্ছিলাম যে হাবিব ভাই যেটা বলেছেন যে এই পুস্তক কেন্দ্রিক পড়াশোনা, পাঠ্যপুস্তক কেন্দ্রিক, আসলে এখন সারা বাংলাদেশে কিন্তু প্রাইমারি স্কুলের টিচার বলেন অথবা সেকেন্ডারি স্কুলের টিচার বলেন, তারা কিন্তু নানা রকমের প্রশিক্ষণ পাচ্ছে।